প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমরা রোদের উপর তাপমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা দেখব রোদের সমবায়। রোদের সমবায় তোমরা সমবায় শব্দটা নিয়ে অতটা সবাই বুঝো। সমবায় মানে কি? একসাথে মিলেমিশে কাজ করা। তাহলে এই ক্ষেত্রে কোনো বর্তনীতে আমরা একক রোধ ব্যবহার না করে অনেকগুলো রোধ একসাথে ব্যবহার করে কাজ করি, তাকে রোদের সমবায় বলা হয়। রোদের সমবায়টাকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হলো শ্রেণী সমবায়, আরেকটা হলো সমান্তরাল সমবায়, আরেকটা হলো মিশ্র সমবায়। মিশ্র সমবায় শ্রেণী কোনটা? দেখো, আমি যদি কয়েকটা রোধক দেখাচ্ছি, দেখো আমি যদি এখানে তিনটা পরিবাহক দেখাই, আসলে রোধক আর রোধ, রোধক হলো নাউন, রোধ হলো অ্যাডজেক্টিভ। আমরা রোধের কথা বলি, অ্যাকচুয়ালি রোধকের রোধ। আমি তিনটা রোধক মনে করে এই তিনটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত। যদি আমি একটা রোধের দ্বিতীয় প্রান্তের সাথে প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত এবং দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত এইভাবে সংযোগ করি, তখন এই সংযোগকে শ্রেণী সমবায় বলা হয়। আর যদি সকল রোধকের প্রথম প্রান্তগুলো একটা বিন্দুতে, দ্বিতীয় প্রান্তগুলো আরেকটা বিন্দুতে সংযোগ করে, তখন সেই সমবায়কে আমরা সমান্তরাল সমবায় বলব। আর মিশ্র কোনটা? কোনো বর্তনীতে যদি শ্রেণী এবং সমবায় দুটোটায় সমবায় থাকে, তখন তাকে আমরা বলবো মিশ্র সমবায়। তাহলে আমরা এখন দেখো, একটা শ্রেণী সমবায়ে তুল্য রোধ বের করব। তুল্য রোধ, আরেকটা শব্দ, নতুন শব্দ আসলো, তুল্য রোধ। তুল্য রোধটা কি? দেখো, আমি যদি কোনো বর্তনীতে এই তিনটা রোধ ব্যবহার করে যে মানের প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্য পাই, যদি এই তিনটা রোধ ব্যবহার না করে যদি অন্য কোনো একক রোধ ব্যবহার করি, তখন একই প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্য পাই, তখন এই একক রোধকে এই সমবায়ের তুল্য রোধ বলব। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে গুছিয়ে বলতে পারি যে একাধিক রোধের সমন্বয়ে, কোনো বর্তনীতে একাধিক রোধের সমন্বয়ে যে প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্য পাওয়া যায়, ওই সমবায়ের পরিবর্তে যদি অন্য কোনো একক রোধ ব্যবহার করা হয়, তখন যদি একই প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্য পাওয়া যায়, তবে ওই একক রোধকের রোধকে ওই রোধক সমবায়ের তুল্য রোধ বলা হয়। তাহলে আশা করি এই তুল্য রোধ সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে। অর্থাৎ এই তিনটা, আমি যদি তিনটা রোধ দেখাই এখানে, আমি আবারও বলছি, এখানে রোধক একটা শব্দ, রোধ একটা শব্দ, রোধকের রোধ। এই তিনটা রোধ ব্যবহার করে যেই প্রবাহ মাত্রা, যে মানের প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্য পাবো, যদি তিনটার পরিবর্তে যদি একক একটা রোধক ব্যবহার করি, রোধ ব্যবহার করি, তখন সেম প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্য পেয়ে থাকবো। তখন এই রোধকে তুল্য রোধ বলবো, কারণ এই সমবায়ের তুল্য রোধ বলবো। এখন আমরা দেখি শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ে তুল্য রোধ। শ্রেণী সমবায়ে তুল্য। দেখো, আমি একটা বর্তনীতে তিনটা রোধকে R1, R2, R3 কিভাবে সংযোগ করলাম, কিছুক্ষণ আগে আমরা কিভাবে দেখালাম, একটার পর একটা সংযোগ না, কোন ধরনের সংযোগ? শ্রেণী সংযোগ। শ্রেণীতে সংযোগ করে আমরা একটা বর্তনী তৈরি করলাম। দেখো, তড়িৎ প্রবাহিত হচ্ছে, মনে করো I মানে তড়িৎ প্রবাহিত হচ্ছে, A বিন্দু, B বিন্দু, C বিন্দু, D বিন্দু।
V1 V2 V3 দেখ এই প্রবাহ মাত্রাটা আমি একটা শ্রেণীর সমবায় দেখালাম, সেখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই বর্তনীতে আয় প্রবাহটা একই রাস্তা সব রোধকগুলোর মধ্য দিয়ে অর্থাৎ রোধগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তাদের বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন, কারণ রোধ ভিন্ন, তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য ভিন্ন। তাহলে কিন্তু মূল প্রবাহ কিন্তু এক, যেহেতু রাস্তা একটা। তাহলে আমি এই ক্ষেত্রে যদি দুই প্রান্তের বিভব পার্থক্য বি হয়, প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে আমি লিখতে পারি প্রথম রোধের জন্য এক্ষেত্রে V1 মোট প্রবাহ মাত্রা I ইকুয়াল টু, দেখো মোট বিভব V ইকুয়াল টু V1 যোগ V2 যোগ V3। এখানে ভিন্ন ভিন্ন কি বিভব পার্থক্য, সেম কি প্রবাহ মাত্রা, যেটা ভিন্ন ভিন্ন সেটা আমি যোগ করব। তাহলে বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন, তাহলে মোট বিভব পার্থক্যটা আমরা যোগ করলাম, সেটা V ইকুয়াল টু V1 যোগ V2 যোগ V3। ওহমের সূত্র অনুসারে V ইকুয়াল টু আমরা কি জানি, V ইকুয়াল টু IR না? তাহলে V1 ইকুয়াল টু I তো সেম, তাহলে V1 ইকুয়াল টু I R1, V2 ইকুয়াল টু I R2, V3 ইকুয়াল টু I R3। মানগুলো আমরা এখানে বসিয়ে দিই। তাহলে V1 ইকুয়াল টু কি আইটা আমরা কমন নিই, R1 যোগ R2 যোগ R3। তাহলে আমাদের এখানে চলে আসে V বাই I ইকুয়াল টু R1 যোগ R2 যোগ R3। দেখো আমরা বিভব পার্থক্য আর প্রবাহ মাত্রার একটা অনুপাত দেখলাম। তিনটা রোধকে যদি আমি শ্রেণীতে সংযোগ করি, তাহলে V বাই I ইকুয়াল টু R1 যোগ R2 যোগ R3। এবার দেখো তুল্য কি, এবার যেহেতু শ্রেণীতে আমি তিনটা রোধ যুক্ত করলাম, এখানে এই তিনটার পরিবর্তে যদি আমি একটা ব্যবহার করতাম, অন্য একটা যার রোধ RS, তখনও সেম প্রবাহ মাত্রা এবং সেম বিভব পার্থক্য। সেক্ষেত্রে V বাই I ইকুয়াল টু RS। তাহলে এটাকে যদি আমি 1 নং ইকুয়েশন, এটাকে যদি 2 নং ইকুয়েশন দিই, তাহলে আমার 1 ও 2 হতে আমি লিখতে পারি RS ইকুয়াল টু R1 যোগ R2 যোগ R3। আমি তিনটা রোধ নিয়ে তোমাদেরকে তুল্য রোধ দেখালাম। যদি তিনটা না হয়ে যে n সংখ্যক রোধ হয়, তাহলে n তম রোধের জন্য তুল্য রোধ হবে সামেশন অফ Ri I ইকুয়াল টু 1 to n। এটা তুল্য রোধের রাশিমালা। কখন? যখন আমি শ্রেণীতে রোধগুলো যুক্ত করি। এবার আসো সমান্তরাল। সমান্তরাল সমবায়ে তুল্য রোধ। দেখো কিভাবে আমি তিনটা রোধ দেখাচ্ছি। দেখো আমি তিনটা রোধ সমান্তরাল সংযোগ, সব তিনটা রোধের প্রথম প্রান্ত এ বিন্দুতে, দ্বিতীয় প্রান্ত বি বিন্দুতে, তার সাথে একটি ব্যাটারি সংযোগ করলাম, একটি বর্তনী তৈরি করলাম। সে বর্তনীতে মূল প্রবাহ আই এ বিন্দুতে এসে 3 ভাগে ভাগ পেয়ে গেল। যেহেতু রাস্তা তিনটা, প্রবাহ মাত্রা তিনটা, তাহলে কিন্তু বিভব পার্থক্য সেম। যেহেতু তিনটা রোধের সাধারণ বিন্দু, তাহলে বিভব পার্থক্য সেম, প্রবাহ মাত্রা ভিন্ন ভিন্ন। যেটা ভিন্ন ভিন্ন সেটা আমরা যোগ করবো। তাহলে মোট প্রবাহ মাত্রা I ইকুয়াল টু I1 যোগ I2 যোগ I3। ঠিক না? এখানে প্রবাহ মাত্রা ভিন্ন ভিন্ন, তাহলে আমি মোট প্রবাহ মাত্রা যোগ করলাম। আবার ওহমের সূত্র অনুসারে আমরা লিখতে পারি V ইকুয়াল টু IR। এখানে কি V সেম, তাহলে ভিন্ন কি প্রবাহ মাত্রা, তার মানে V ইকুয়াল টু I1 R1 ইকুয়াল টু I2 R2 ইকুয়াল টু
I3 R3, তাহলে মানগুলো আমরা বসিয়ে দিই। ইকুয়াল টু I1 এর মান কি? I1 এর মান কি হবে? এই যে V ইকুয়াল, আবারও দেখো, V ইকুয়াল টু I1 R1 না, সেখান থেকে আমি I1 সমান কি লিখতে পারি? I1 ইকুয়াল টু V বাই R1, V বাই R1। তাহলে আমি লিখি V বাই R1, এটাকে লিখবো V বাই R2, এটাকে লিখবো V বাই R3। এবার আমরা কমন নিই, সেখান থেকে V কমন নিই, V কমন নিলে 1 বাই R1 যোগ 1 বাই R2 যোগ 1 বাই R3 না, সেখান থেকে আমরা লিখতে পারি, দেখো V I বাই V ইকুয়াল টু 1 বাই R1 যোগ 1 বাই R2 যোগ 1 বাই R3। এবার দেখো এটা কি, যখন রোধগুলোকে আমি সমান্তরালে সংযোগ করলাম তখন প্রবাহমাত্রা বিভব পার্থক্যের অনুপাত রোধগুলোর বিপরীত রাশির যোগফলের সমান। এবার এই তিনটা রোধকে যদি ব্যবহার না করে অন্য কোনো একটা একক রোধ ব্যবহার করি সমান্তরালের ক্ষেত্রে, যার রোধের তুল্য রোধ যদি Rp হয়, তখন সেক্ষেত্রে যে সেম প্রবাহ মাত্রা, তাহলে বিভব পার্থক্য V, সেম বিভব পার্থক্য, তাহলে আমরা লিখতে পারি এই ক্ষেত্রে I বাই V ইকুয়াল টু 1 বাই Rp। এবার এটা কি ইকুয়েশন নাম্বার 1, এটা কি ইকুয়েশন নাম্বার 2, তাহলে 1 ও 2 হতে আমি পাই 1 বাই Rp ইকুয়াল টু 1 বাই R1 যোগ 1 বাই R2 যোগ 1 বাই R3। এবার তিনটা রোধ ব্যবহার করে আমরা সমীকরণটা প্রতিপাদন করলাম। তিনটা রোধ না হয়ে যদি n সংখ্যক রোধ হয়, তাহলে n সংখ্যক রোধের জন্য আমরা লিখতে পারি 1 বাই Rp ইকুয়াল টু সামেশন অফ 1 বাই Ri, I ইকুয়াল টু 1 টু n। এটা এই সমীকরণটা হলো n সংখ্যক রোধের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের রাশিমালা। তার ইতিমধ্যে আমরা শ্রেণী সমবায়ের তুল্য রোধের রাশিমালা এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধের রাশিমালা প্রতিপাদন করলাম। এবার কোনো বর্তনীতে যদি এমন হয় শ্রেণী এবং সমান্তরাল দুটোটাই সমবায় থাকে, তখন ওই সমবায়কে আমরা কি বলবো? মিশ্র সমবায়। এবার আসি আমরা, তাহলে ইতিমধ্যে আমরা রোধের সমবায় দেখলাম, সমীকরণগুলো দেখলাম, আর অঙ্ক করার সময় সমীকরণগুলো আমাদের মনে থাকলে বিভিন্ন মান দেখলে আমরা যে জিনিসটা জানতে চাইবে সেটা বের করতে পারবো। এবার আমরা দেখি হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ আসলে কি সেটা দেখ। হুইটস্টোন মানে উনি একজন ব্রিটিশ বিজ্ঞানী চার্লস হুইটস্টোন, ওনার নামানুসারে হুইটস্টোন ব্রিজ বলা হয়। অ্যাকচুয়ালি ব্রিজ হলো সেতু। এখানে কি রোধের একটা সমবায় ব্যবহার করা হয়। চারটা রোধকে আমি যদি দেখো, সেটা বর্গাকৃতির হতে পারে, সেটা চতুর্ভুজ আকৃতির হতে পারে। আমি চারটা রোধ, একটা পি, একটা কিউ, একটা আর, একটা এস, কিভাবে সংযোগ করলাম দেখো। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, আমি চারটা রোধকে একটার পর একটা যোগ করলাম না। কোন ধরনের সংযোগ? শ্রেণী সংযোগ। যদি এইভাবে সংযোগ করে, এটা বর্গাকৃতির অথবা চতুর্ভুজ আকৃতির, যে কোনো আকৃতির হতে পারে, চারটা কৌণিক বিন্দু, দুই কৌণিক বিন্দুর মাঝখানে একটি গ্যালভানোমিটার, আর বাকি দুই কৌণিক বিন্দুর মাঝখানে একটি আমি ব্যাটারি চাবি সংযোগ করে দিলাম। চাবি দিলেও দিতে পারি, না দিলেও না দিতে পারি, চাবি সংযোগ করে। চাবি ছাড়া আমরা দেখাই, তাহলে এই একটা বর্তনী তৈরি হয়ে গেল না। সেখান থেকে প্রবাহ আই, এই প্রবাহ না। তাহলে কি চারটা রোধকে শ্রেণীতে সংযোগ করে চার কৌণিক বিন্দু, যে কোনো দুই কৌণিক বিন্দুর মাঝখানে একটি গ্যালভানোমিটার এবং বাকি দুই কৌণিক বিন্দুর মাঝখানে যদি একটি ব্যাটারি সংযুক্ত করি, সেই বর্তনীটা আমরা পাই, তাকে হুইটস্টোন ব্রিজ বলা হয়। এর একটা নীতি আছে, এই ব্রিজের একটা হুইটস্টোন ব্রিজের নীতি সেটা কি? এই ক্ষেত্রে দেখো, এই প্রবাহটা যখন এই বিন্দুতে আসবে, তখন তার চলার রাস্তা দুটো, একটা হলো এবি আর একটা হলো এডি। মনে করে এবি পথ দিয়ে গেল I1, এডি পথ দিয়ে গেল I2। যদি কোনো কারণে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত না হয়, কখন হয় না সেটা আমরা দেখবো পরবর্তীতে। যদি না হয়, তাহলে এই I1 প্রবাহ মাত্রা চলে যাবে BC পথ দিয়ে, I2 প্রবাহটা চলে যাবে
ডিসি পথ দিয়ে। এবার এখান থেকে I1 আর এখান থেকে I2 দুটোটা মিলে এখানে হয়ে গেল মূল প্রবাহ I। তাহলে দেখো আমি এখন যে ফিগারটা অঙ্কন করলাম, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলো না একটা সত্য সাপেক্ষে, সেটা কখন? তাহলে আমরা দেখি তড়িৎ কখন প্রবাহিত হয়, কোন দিকে প্রবাহিত হয়। আমরা জানি তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে সঞ্চালিত হয়। প্রবাহিত হয় না কখন? যখন দুটো বিন্দুর বিভব পার্থক্য এক হয়ে যায়, দুটো বিন্দুর বিভব এক হয়, বিভব পার্থক্য শূন্য হয়, তখন তড়িৎ প্রবাহিত হয় না। সে কারণে সমবিভব তলে তড়িৎ প্রবাহিত হয় না। যেহেতু এই ক্ষেত্রে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে না, তার অর্থ হলো যে বি বিন্দুর বিভব আর ডি বিন্দুর বিভব এক হয়ে গেছে। ওই সত্ত্বে তাহলে P/Q = R/S হয়। এটাকে বলা হয় হুইটস্টোন ব্রিজ নীতি। এই নীতি আমরা প্রতিষ্ঠা করতে পারবো, প্রমাণ করতে পারবো দুটো সূত্রে দিয়ে। একটা হলো ওহমের সূত্র আর একটা হলো কারশফের সূত্র। আমরা এখনো কারশফের সূত্র সম্বন্ধে আমাদের ধারণা নেই, পরবর্তী ক্লাসে আমরা কারশফের সূত্রটা দেখব। আপাতত আমরা ওহমের সূত্র দ্বারা এই হুইটস্টোন ব্রিজ নীতিটা প্রতিষ্ঠা করব। যেহেতু ওহমের সূত্র সম্বন্ধে আমাদের ধারণা হয়ে গেছে, দেখো এ বিন্দুর বিভবটাকে যদি আমি VA দ্বারা ডিনোট করি, বি বিন্দুটাকে যদি আমি VB দ্বারা বলি, সি বিন্দুটাকে VC দ্বারা প্রকাশ করি, ডি বিন্দুটাকে যদি VD দ্বারা প্রকাশ করি, তাহলে এই AB অংশে যদি আমি ওহমের সূত্র প্রয়োগ করি, তাহলে আমার সমীকরণটা দাঁড়ায়, দেখো ওহমের সূত্রটা কি, B = IR। তাহলে আমি এখানে যদি এই সূত্রটা প্রয়াস করি, দুই বিন্দুর বিভব পার্থক্য কত, VA - VB, তার মানে VA - VB = V, এটা মানে কি V, বিভব পার্থক্য মানে V = কি I1, আমার চিত্র অনুসারে I1 P, V = IR, এখানে R এর পরিবর্তে P। ঠিক আমি যদি BC অংশে সূত্রটা প্রয়োগ করি, তাহলে VV - VC = I1 কি Q। আবার যদি ডি অংশে প্রয়োগ করি, তাহলে কি VA - VD = I2। আর ডিসি অংশে প্রয়োগ করি, তাহলে VD - VC = I2S। দেখো নিশ্চয়ই সমীকরণগুলো বুঝতে পারছো। এখানে আমরা চারটা বাহুতে চারটা অংশে পরিবাহকের মধ্যে দেখো AB অংশে ওহমের সূত্র প্রয়োগ করলাম, B = IR, B = IR, দেখো না এই মানগুলো আমরা এখান থেকে চিত্র থেকে দেখে দেখে লিখছি। এবার আমরা যদি একটা ইকুয়েশনকে আরেকটা ইকুয়েশন দ্বারা ভাগ করে, দেখো প্রথম ইকুয়েশনকে দ্বিতীয় ইকুয়েশন দ্বারা যদি ভাগ করি, তাহলে আমাদের চলে আসে সমীকরণটা = P/Q, VA - VB / VB - VC = P/Q। ঠিক তৃতীয় সমীকরণকে যদি চতুর্থ সমীকরণ দ্বারা ভাগ করি, আমাদের চলে আসে, দেখো VA - VD / VD - VC = R/S। এবার আমি ওই যে একটা সত্যের কথা বলছিলাম, তাহলে সেটা কি ছিল, বি বিন্দুর বিভব আর ডি বিন্দুর বিভব যদি এক হয়ে যায়, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। অর্থাৎ VB = যখন VD হয়, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। এই কন্ডিশনটা আমরা এখানে বসাই, VBর জায়গায় VD, VBর জায়গায় VD। তাহলে VD যদি বসাই, তাহলে দেখো এটার সমান এই যে লেফট হ্যান্ড সাইড দুটোটা এক হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি সমীকরণ দুটো থেকে P/Q = R/S, অর্থাৎ হুইটস্টোন ব্রিজ নীতি প্রতিষ্ঠিত হলো। এটা আমরা প্রমাণ করলাম কিসের সাহায্যে, ওহমের সূত্রের সাহায্যে। পরবর্তী ক্লাসে আমরা সেটা প্রমাণ করব কারশফের সূত্রের সাহায্যে। তাহলে আজকে আমরা অতটুকুই। এরপরে তোমাদের একটা বাড়ির কাজ, সেটা দেখো পাশে একটা বর্তনী অঙ্কন করা হলো, পাশের বর্তনীটি লক্ষ্য করো। এই বর্তনীতে আমরা একটা ব্যাটারি সংযোগ করছি, আর এখানে রোদের বিভিন্ন সমবায় আছে। ইতিমধ্যে তোমাদের সমবায় সম্বন্ধে রোদের সম্পর্কে ধারণা হয়ে গেছে। হ্যাঁ, সেখান থেকে প্রথম জ্ঞানমূলক প্রশ্ন হলো আপেক্ষিক রোধ কাকে বলা হয়, সেটা আমরা বলছিলাম, আলোচনায় নিয়ে আসছিলাম। 2 খ টাইপ প্রশ্ন, সেটা হলো যে অ্যালুমিনিয়ামের উষ্ণতা সহ 3.9 × 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝো। 3 বর্তনীতে একটা তুল্য রোধ আছে, তুল্য রোধের সংজ্ঞা আমরা দিয়েছিলাম, তুল্য রোধ নির্ণয় করা। ঘ উচ্চতার দক্ষতামূলক প্রশ্ন, সেটা হলো যে R3 এখানে 10 আছে। এই ক্ষেত্রে দেখো এই বর্তনীতে R1 এর মধ্যে দিয়ে একটা প্রবাহ মাত্রা, R2 এর মধ্যে দিয়ে একটা প্রবাহ মাত্রা আছে। হ্যাঁ, তাহলে R3 মধ্যে দিয়ে এর সাথে আমি কত মানের রোধ
কিভাবে কিভাবে মানে শ্রেণীতে নাকি সমান্তরালে যুক্ত করলে এর মান, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান R1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মানের সমান হবে, সেটা গাণিতিকভাবে তোমার মতামত বিশ্লেষণ করবে। তাহলে এক্ষেত্রে এই উদ্দীপকের প্রশ্নগুলো উত্তরগুলো রেডি করবে, রেডি করে কলেজ খুললে তখন আমাকে জমা দেবে। তোমাদের পরবর্তী প্রশ্নগুলো, পরীক্ষার প্রশ্নগুলো এর আলোকে হবে এবং এই উত্তরগুলোর উপর আমরা একটা নাম্বার বরাদ্দ রাখবো, সেগুলো তোমাদের পরীক্ষার নাম্বারের সাথে, প্রাপ্ত নাম্বারের সাথে যোগ হবে। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ।